খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার, বলছেন ডিএমপি কমিশনার। জানাবো ভারত বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ এড়িয়ে সম্পর্ক উন্নয়ন করছে। তারেক রহমান নিজে মনোনয়নপত্র জমা দেবেন, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো 1 বছরের মেয়র, অবৈধ আয় শত কোটি টাকা, মাঝরাতে বাসায় আসবাবপত্র সরালেন খোকন সেরনিয়াবাদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে নেওয়া হবে না, এভারকেয়ারে চিকিৎসা হবে। খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মেডিকেল বোর্ডের একটি সূত্র জানায়, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা দিয়ে আসছেন। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ করে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। গতকালও ডায়ালাইসিস দিতে হয়েছে। এদিকে জানা গেছে, দেশে ফেরার পর খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান বেশিরভাগ সময় হাসপাতালে শাশুড়ির শয্যা পাশে কাটাচ্ছেন। নিবিড়ভাবে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। চিকিৎসার বিষয়গুলো তিনি সমন্বয় করেন। আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন, তখন তিনি মায়ের পাশে থাকতে পারবেন। হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার, বলছেন ডিএমপি কমিশনার। রাজধানীর বিজয়নগরে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। রাত 12টার দিকে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কাজ চলছে। ভারত বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ এড়িয়ে সম্পর্ক উন্নয়ন করছে। ভারত ও বাংলাদেশ তাদের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার জন্য উপায় খুঁজছে বলে মনে হচ্ছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের স্বেচ্ছা নির্বাসন এবং তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অব্যাহত দাবির কারণে উত্তেজনা এখনও রয়ে গেছে। গত মাসে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আলোচনার জন্য নয়াদিল্লি সফর করার পর কূটনৈতিক পুনর্গঠনের সম্ভাবনা জোরদার হয়েছে, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা। মানবতা বিরোধী অপরাধের জন্য ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই রহমানের এই সফর অনুষ্ঠিত হয়, যা হাসিনাকে প্রত্যর্পণের দাবিকে আরও তীব্র করেছে। বিএনপি চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 ডিসেম্বর বার্তার পর বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ আরও মনোযোগ আকর্ষণ করেছে। খালেদা জিয়ার অবস্থা মূল্যায়নের জন্য চীন 4 সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর কয়েকদিন পর এই বার্তাটি জারি করা হয়, যার ফলে কল্পনা শুরু হয় যে ভারত বেইজিং এর কূটনৈতিক ইঙ্গিতের প্রতি সাড়া দিচ্ছে। ঢাকার কেউ কেউ এই বৈঠককে সম্পর্ক পুনর্গঠনের একটি অস্থায়ী প্রচেষ্টা হিসেবে দেখলেও বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে উভয় পক্ষের রাজনৈতিক সংবেদনশীলতার গভীরতার কারণে আস্থার অর্থবহ পুনরুদ্ধার এখনও সুদূর পরাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মোদির এই পদক্ষেপকে বাস্তব রাজনীতি হিসেবে বর্ণনা করে বলেছেন যে নয়াদিল্লির পদক্ষেপগুলো আবেগের চেয়ে বরং আঞ্চলিক স্বার্থের পরিবর্তনকে প্রতিফলিত করে। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনও ভারতের পুনর্বিবেচনার একটি বড় কারণ। বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন নয়াদিল্লি কৌশলগতভাবে অনুকূল বলে মনে করছে, যেখানে ভারত প্রায়শই জামায়াত ইসলামীকে একটি কট্টর ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করে। বিশ্লেষকরা বলছেন যে ভারত কয়েক বছর ধরেই বিএনপি নেতাদের সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে এবং বেগম জিয়াকে মোদির বার্তাও সেই বৃহত্তর কৌশলের অংশ। এদিকে ভারত থেকে হাসিনা যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অতীত বিএনপি সরকারের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে, হাসিনার প্রত্যর্পণের উপর ঢাকায় জোর সত্ত্বেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে হাসিনা ভারতে থাকবেন কিনা দেশে ফিরবেন সেটি একান্তভাবে তার নিজের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র স্টাডিজ সেন্টারের মন্ত্রী ফেলো রুশালী সাহা মনে করেন, হাসিনাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়া ভারতের বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে এবং বাংলাদেশের নির্বাচনের আগে দেশটিতে ভারত বিরোধী মনোভাব উস্কে দিতে পারে। তার মতে, রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সময়টিতে ভারতকে সব প্রধান অংশীজনের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে। তারেক রহমান নিজে মনোনয়নপত্র জমা দেবেন, বলছেন আমির খসরু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের আমির খসরু বলেন, তারেক রহমান নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে। জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। 1 বছরের মেয়র, অবৈধ আয় শত কোটি টাকা। মাঝরাতে বাসার আসবাবপত্র সরালেন খোকন সেরনিয়াবাত। পালিয়ে যাওয়ার 15 মাস পর মধ্যরাতে বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে নিয়েছেন সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত। সর্বশেষ সিটি নির্বাচন তাকে বরিশালের মেয়র বানিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না থাকলেও শেখ পরিবারের সদস্য কোটায় নৌকার মনোনয়ন পান তিনি। ফ্যাসিস্ট পতনের একদিন আগে বরিশাল থেকে পালিয়ে যায় খোকন। মধ্যরাতে নগরের কালুসাহা সড়কে থাকা ভাড়া বাসা থেকে সব মালামাল সরিয়ে নেন শেখ পরিবারের এই সদস্য। দীর্ঘ 15 মাস ধরে ওই বাসায় ভাড়া দিচ্ছিলেন না তিনি। মালামাল সরানোর ক্ষেত্রে স্থানীয় বিএনপির একটি গ্রুপ সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। দলীয় মনোনয়ন পাওয়া থেকে শুরু করে মেয়র হিসেবে দায়িত্ব পালন পর্যন্ত মাত্র 1 বছরে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে। 2023 সালের আগে বরিশালের সাধারণ মানুষ খুব একটা চিনত না খোকন সেরনিয়াবাতকে। সম্পর্কে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই। যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কখনোই দেখা যায়নি তাকে, তারপরও শেখ মুজিবের আপন ভাগ্নে আর শেখ হাসিনার ভাই হিসাবে পেয়ে যান মনোনয়ন। দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই ভাতিজা সাদিক আব্দুল্লার হাত থেকে নিয়ে নেন বরিশালের নিয়ন্ত্রণ। নগরে 2টি বাস টার্মিনাল থেকে শুরু করে হাট, ঘাট, বাজার সবই চলে যায় তার দখলে। সেই সঙ্গে শুরু হয় খোকন ও তার অনুসারীদের বেপরোয়া চাঁদা আদায় আর দখলবাজি। লোক দেখানো ভোটে মেয়র হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। হাট, ঘাট, বাজার, ইজারা, 2 বাস টার্মিনাল থেকে চাঁদাবাজি, বরিশাল নগরীর উন্নয়নে বরাদ্দ হওয়া 400 কোটি টাকার টেন্ডার ভাগ বাটোয়ারা, এভাবে নানা খাতে মাত্র 1 বছরে শত কোটি টাকা হাতিয়ে নেয় বরিশালের তৎকালীন এই মেয়র। তার দুর্নীতি তদন্তে নানা দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছে নগর ভবন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদ আর অনুসন্ধানও চালাচ্ছেন তারা। আওয়ামী লীগ আমলে মোংলা বন্দর কেন্দ্রিক স্টিপডরের ব্যবসা করে খোকন আগেই হন শত কোটি টাকার মালিক। এসব টাকায় সম্পদ করেন বন্দরনগরী খুলনা ও রাজধানী ঢাকায়। নির্বাচনী হলফনামায় তার নিজের দেওয়া তথ্যে জানা গেছে ঢাকায় তার 9টি ফ্ল্যাট, জমি এবং খুলনায় বিশাল বাড়িসহ অন্যান্য সম্পদের বর্ণনা। তার সম্পর্কে ভালো জানেন এমন অনেকেই বলেছেন হলফনামায় উল্লেখিত সম্পদের চেয়ে প্রকৃতপক্ষে তার অনেক বেশি সম্পদ রয়েছে। তবে বরিশালে করেননি কিছুই। নির্বাচন করতে এসে প্রথমে নগরীর কালুসাহ সড়কে আলেকান্তা মসজিদ সংলগ্ন একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নেন খোকন। পরে গিয়ে ওঠেন একই সড়কে থাকা করিম মঞ্জিদ নামে অপর একটি ভবনে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে বরিশালে ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমন ও তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবহারে চালান সর্বোচ্চ চেষ্টা। গত বছরের 4 আগস্ট গভীর রাতে সপরিবারে পালিয়ে যান বরিশাল থেকে। গত 15 মাসে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সেই ভাড়া বাসা থেকে মালামাল সরিয়ে নিতে, কিন্তু স্থানীয় বিএনপির নজরদারি আর প্রচ্ছন্ন বাধার কারণে সফল হয়নি সেই চেষ্টা। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে নিয়েছেন ভাড়া বাসার মালামাল। এবার আর স্থানীয় বিএনপি সরাসরি কিংবা প্রচ্ছন্ন বাধার মুখে পড়তে হয়নি তাকে। খবর পেয়ে রাত 2:30টায় কয়েকজন সংবাদকর্মী সেখানে গিয়ে দেখতে পান একটি বড় ও ছোট ট্রাকে উঠানো হচ্ছে মালামাল। ট্রাকের শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন মালামাল খুলনা যাবে। রুবেল স্যার সবকিছু দেখভাল করছেন। এই রুবেল ছিলেন খোকনের ব্যক্তিগত সহকারী। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। ধারণা করা হচ্ছে খুলনায় অবস্থানরত খোকনের শ্যালক মিঠুর বাসায় আপাতত রাখা হচ্ছে এসব মালামাল। বাড়ির কেয়ারটেকার রেজাউল করিম বলেন এর আগে কয়েকবার মালামাল নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিএনপি নেতাদের বাধার কারণে পারেননি। এবার অবশ্য কেউ বাধা দেয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।